প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলোচনার শুরুতেই চলুন আমরা পরিচিত হয়ে নিই আমাদের আজকের দুজন অতিথির সঙ্গে। আজকে আমাদের সঙ্গে রয়েছেন সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট এলাইন নওয়াজ খান, রয়েছেন আপ বাংলাদেশের আহ্বায়ক আলী আহসান জুনায়েদ। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। আমরা শুরুটা করব এলাইন নওয়াজ খানকে দিয়ে। প্রফেসর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারকে দুর্বল করার জন্য নানামুখী তৎপরতা আমরা লক্ষ্য করছি। আমরা দেখলাম যে অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়েছে বিএনপি। এরপর আমরা লক্ষ্য করছি ফ্যাসিস্টের পক্ষে বয়ান তৈরিকারী এবং ভারতের প্রতি অনুগত কিছু মিডিয়া ইনিয়ে বিনিয়ে শুরু করছে বর্তমান সরকারকে অন্তর্বর্তী সরকারের ভূমিকায় নামানোর জন্য। এবং তারা বলার চেষ্টা করছে যে তত্ত্বাবধায়ক সরকারের আদল দেওয়ার প্রস্তাবটা আসলে খারাপ নয়, কারণ অন্তর্বর্তী সরকার হিসেবে সরকারের কোনো পরিষ্কার ম্যান্ডেট নেই, এটাও তারা বলার চেষ্টা করছেন। সরকার আসলে নির্বাচন করার ক্ষেত্রে, নির্বাচনটা পরিচালনার ক্ষেত্রে কোনো সমস্যা তৈরি হবে না, যেহেতু এই সরকারের ম্যান্ডেট নাই। তত্ত্বাবধায়ক সরকার আসলে এক ধরনের ম্যান্ডেট তৈরি হবে, এটা তারা বলার চেষ্টা করছেন। সেই হিসাবে তত্ত্বাবধায়ক সরকার আদল দেওয়াটা একেবারে মন্দ হবে না, ভালো হবে, এই ধরনের বয়ান তারা তৈরি করছেন। এরকম লেখালেখিও এই ধরনের মিডিয়াতে প্রকাশিত হচ্ছে। আপনার কাছে আমার প্রশ্ন, আসলে এদের আসল উদ্দেশ্যটা কি বলে আপনার মনে হয়? আসল উদ্দেশ্য বলতে তো আমি যেটা বুঝতে পারছি যে যাই ভাবুক না কেন, যে কথাই বলুক না কেন, মূল কথা হচ্ছে নির্বাচন এবং ফেব্রুয়ারিতে নির্বাচনের ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকার দৃঢ় প্রতিজ্ঞ এবং রাজনৈতিক দলগুলো এ ব্যাপারে তাদের কোনো দুরভিসন্ধি আছে বলে আমার মনে হয় নাই এবং তারা চায় যে এই ফেব্রুয়ারিতে নির্বাচনটা হোক। আপনি দেখেন যে আমাদের এখানে হয় কি, ধারণার থেকে অনেক কিছু ঘটে। আমরা বহু বছর ধরে দেখছি রাজনৈতিক অঙ্গনে স্পেকুলেশন দিয়ে আমরা চলি। একটা জিনিস আপনি লক্ষ্য করবেন, অন্তর্বর্তীকালীন সরকারের কিছু কিছু ব্যাপারে, অনেক ব্যাপারে তাদের যে দৃঢ়তা, এই দৃঢ়তার কারণে কিন্তু আমাদের প্রতিবেশী যারা আছে, যারা পছন্দ হচ্ছে না, এবং তাদেরই অনুগত লোকজন এই বাংলাদেশে এত বেশি আছে যেটা পৃথিবীর আর কোনো দেশে এত লোক থাকে না। অন্য দেশের অনুগত এত লোক আর কোথাও নাই, যেটা বাংলাদেশে আমার প্রতিবেশীদের অনুগত লোক বিভিন্ন পেশায় আছে। যেটা সবচেয়ে বড় কথা যে আগামী নির্বাচনটাকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ করা, সে ব্যাপারে ইতিমধ্যেই কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার প্রমাণ করছে যে তারা পদক্ষেপ নিচ্ছে। বাংলাদেশে অনেক দিন ধরে একটা ব্যাপার ছিল যে অতীতে আমরা দেখেছি যে সেনাবাহিনী নির্বাচনের সময় থাকলে অনেক অধিকাংশ ক্ষেত্রে দেখা গেছে যে দুষ্টু লোকেরা যেটা করতে চায়, কারচুপি বা অন্য হাঙ্গামা করে একটা অবস্থা তৈরি করতে চায়, সেনাবাহিনী থাকলে সেটা পারে না। কিন্তু হাসিনার সময়ে সেনাবাহিনীকে রাখা হয়েছে, কিন্তু সেনাবাহিনীর কোনো ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয় নাই, একটা টুটো জগন্নাথ হিসাবে। কিন্তু সেনাবাহিনী অতীতে সেই পাওয়ার নিয়ে নির্বাচনে তারা ছিল, এবার আবার সেই জায়গাটায় তারা ফিরে আসছে। এর ফলে যেটা ধারণা করা যেতে পারে যে আগামী নির্বাচনে যারা আছে, পুলিশ, বিডিআর, আনসার এবং আর্মির সমন্বয়ে এরা একটা চমৎকার একটা নির্বাচন হওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। এলাইন নওয়াজ খান, আমরা এই টকশোতে বারবার যে কথাটা আলোচনা করছি, আপনাদের মতো যারা বিশেষজ্ঞ রয়েছেন তাদের মতামত নেওয়ার চেষ্টা করছি যাতে আমাদের দর্শকরা উপকৃত হয়। সে বিষয়টি হলো যে সামনে নির্বাচনী সুষ্ঠু সুন্দর হবে কি হবে না, তার অনেকাংশে নির্ভর করছে রাজনৈতিক দলগুলোর উপর। রাজনৈতিক দলগুলোর আচরণ কি সেই ইঙ্গিত দিচ্ছে যে সুষ্ঠু নির্বাচন তারা করতে চায়? রাজনৈতিক দলগুলোই সুষ্ঠু নির্বাচনের দাবি তো সবসময় করে আসে, কিন্তু সুযোগ পেলে এটা নির্ভর করে আসলে সাংগঠনিকভাবে একটা দল এটা যে করার চেষ্টা করে, বিষয়টা এরকম না যে যার যেখানে শক্তি থাকে সে সেখানে এটা করে থাকে। এবং আপনি দেখেন, একটা পরিবেশ এবং পরিস্থিতিও অনুকূল হলেও এই সব ঘটনা ঘটে। যেমন ধরেন 17 নির্বাচন, এই নির্বাচনে অন্যান্য বিরোধী দল বলে কোনো দলই ছিল না, যার ফলে একটা সুযোগ তৈরি হয়েছে যে একজন লোক দেখা গেল যে 110 ভোট দিয়ে ফেলেছে। পরিস্থিতি কিন্তু এবার যেটা একটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে, একটা বিপ্লবের মধ্যে দিয়ে আমার একটা অবস্থা তৈরি হয়েছে, এখানে যারা বিপ্লবটা সংগঠিত করেছে তারাও এখানে থাকবে। এর মানে আপনি বলতে চাচ্ছেন যে কোনো রাজনৈতিক দল ইচ্ছা করলে পারবে না, কারণ এইখানে এত বেশি এই বিপ্লবে এত বিপুল সংখ্যক লোক ইনভলভ হয়েছে, গ্রাম পর্যন্ত। আপনি দেখবেন যে 69-এর যে গণ অভ্যুত্থান হয়েছিল
তা কিন্তু গ্রাম পর্যন্ত পৌঁছায় নাই, বা মফস্বল শহর পর্যন্ত অতটা পৌঁছায় নাই যতটা কিন্তু ঢাকায়। ইভেন 90-এর গণঅভ্যুত্থান ঢাকা কেন্দ্রিক হয়েছে। কিন্তু এই একটা মানে গণজাগরণ বলেন বা গণবিপ্লব বলেন, এই বিপ্লবটা কিন্তু গ্রাম পর্যন্ত পৌঁছেছে। যার ফলে হচ্ছে কি, গ্রাম পর্যন্ত ছাত্রদের মধ্যে বা যারা জেনজি যে গ্রুপ কথা বলছি তারা কিন্তু সচেতন, এবং তারা এখন দৃশ্যমান না থাকলেও তারা কিন্তু আছে। আমি যেটা বলি যে সাইলেন্ট মেজরিটি, যেটা সেই সাইলেন্ট মেজরিটির মধ্যে তারা এখন বিরাজ করছে। সুতরাং যে কেউ ইচ্ছা করলেই এবার আগের মতো করে এখানে কারচুপি করে নিজেরা চ্যাম্পিয়ন হবে, আমার মনে হয় না অন্তত এবার সেই সুযোগটা তারা পাবে। গোটা দেশই এখন নির্বাচনমুখী, সব রাজনৈতিক দল নির্বাচনের মাঠে নেমে পড়েছে, নির্বাচনে জোট নিয়ে নানা কথা চলছে। আমরা সবাই জানি নির্বাচনটা হতেই হবে, আসলে এর কোনো বিকল্প নেই। অন্তর্বর্তীকালীন সরকার এ ব্যাপারে সব প্রস্তুতি নিয়ে এগোচ্ছে, এবং অন্তত এই সরকার এই জিনিসটা প্রতিষ্ঠা করতে পেরেছে। সাধারণ মানুষ বিশ্বাস করে এই সরকার নির্বাচনটা চায়, এবং ফেব্রুয়ারিতে নির্বাচনটা চায়। আপনি এটাও জানেন, এরকম ইঙ্গিতপূর্ণ নয়, অনেকটা স্পষ্টভাবে বলা হয়েছে যে ফেব্রুয়ারিতে সুষ্ঠু নির্বাচন যদি না হয় তাহলে প্রফেসর ইউনূস ক্ষমতায় আর থাকবেন না। এই পরিস্থিতি, আর মানে এই সরকার নির্বাচনটা চাচ্ছে। একজন রাজনীতিবিদ বলছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে যা ঘটবে সেটা বহন করার শক্তি আমাদের নেই, মানে নির্বাচনের বিকল্পটা আসলে নেই। আলী হাসান জুনাইদ, এই যে নির্বাচনের ব্যাপারে এত ইতিবাচক কথা আমরা শুনছি, এরপরও নির্বাচন নিয়ে কিন্তু অনেকের সংশয় রয়েছে, যার কারণে আমরা প্রায় মুখোমুখি হই নির্বাচনটা হবে কিনা। আমার একটা ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলি। গতকালকে আমি একজন এমপি প্রার্থী, তার নির্বাচনে আসনে অনুপস্থিত, তাকে এই টকশোতে আনার জন্য আমি টেলিফোন করেছিলাম। উনি বললাম আমি এলাকায় রয়েছি, নির্বাচনে ক্যাম্পিংয়ে রয়েছি। কিছুক্ষণ বলার পরে উনি বলছেন যে নির্বাচনটা হবে তো। আসলে এই প্রশ্নের জবাব আমাদের কাছে নেই। আপনারা জেনজি এই আন্দোলনের সম্মুখ সারিতে ছিলেন, আপনার কি মনে হয় নির্বাচনের সংশয় কেন? নির্বাচন নিয়ে আসলে সংশয় নেই, সংশয় হলো দুই একটা প্রশ্ন নিয়ে, যে প্রশ্নটার ব্যাপারে রাজনৈতিক দলগুলোকে স্পষ্ট হইতে হবে। সংশয় হলো আওয়ামী লীগ জাতীয় পার্টি এই নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা। আপনি দেখেন যে মানবাধিকার 6টি মানবাধিকার সংগঠন সরকারের কাছে অনুরোধ করেছে যে আওয়ামী লীগের কার্যক্রম নিষেধাজ্ঞা তুলে নিতে। একই সাথে আমরা দেখছি যে জাতীয় পার্টির চেয়ারম্যান গতকালকে বলেছেন যে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি ছাড়া নির্বাচন হতে দেয়া হবে না। এই বিষয়ে আমরা পরে আসবো আলাদাভাবে। তো আপনি দেখেন যে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি এবং তাদের যারা ফেসিবাদের এই দোসর ছিল, যারা বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছে এবং একই সাথে বাংলাদেশকে একটা নিপীড়ক রাষ্ট্র বানানোতে যারা সহায়ক এবং মূল ভূমিকা পালন করেছে, তাদের বিচার প্রক্রিয়া সম্পন্ন হওয়া ছাড়া তাদেরকে যে রাজনীতিতে ফেরানো যাবে না, এই প্রশ্নটা আগে সলভ করতে হবে। এই ব্যাপারে রাজনৈতিক দলগুলোর কমিটমেন্ট দিতে হবে। আমরা দেখতে চাই যে বড় রাজনৈতিক দলগুলো এই কমিটমেন্টে পৌঁছেছে যে প্রথমত আপনাকে আপনার সমস্ত অপকর্মের দায় নিতে হবে। যারা আওয়ামী লীগ 14 দল জাতীয় পার্টি যারা ছিলেন, আপনি দেখেন 2014-তে কি হয়েছে। ভারতের সহযোগিতায় বাংলাদেশে জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণ করেছে, আপনাদের মনে থাকার কথা। সেই সময় সেই নির্বাচনে 150-এর উপরে আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতা এমপি নির্বাচিত হয়েছে, 153 জন বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছে। এরকম নির্বাচন আমরা দেখেছি। সেই নির্বাচনে যারা এমপি হয়েছেন, সেই নির্বাচনে যে দলগুলো অংশগ্রহণ করেছেন, 18-র ভোট চুরির ইলেকশন, 24-এর আমির ইলেকশন, এই সমস্ত নির্বাচনে যারা অংশগ্রহণ করেছেন, বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করেছেন, তাদের আগে তো তাদেরকে এই দায়বদ্ধতা এবং তাদেরকে এই জবাবদিহিতার মুখোমুখি হইতে হবে। আলী হাসান জুনায়েদ, আমরা কিন্তু একটা উল্টো দিক দেখছি। সেটি হলো যে আমরা দেখছি যে রাজনৈতিক দলগুলো হয়তো ভোটের হিসাবের কারণে এই বিষয়গুলো অনেকটা এড়িয়ে যান বা স্পষ্টভাবে বলতে চান না। আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন। তাহলে আমি মনে করি যে রাজনৈতিক দলগুলো এই নির্বাচনটাকে রিড করতে পারছে না। এই নির্বাচনটা কিন্তু নর্মাল নির্বাচনের মতো না, যেটা 5 বছর পর পর ক্ষমতা পরিবর্তনের জন্য হয়, বরং এই নির্বাচনটা রাজনীতি বদলের নির্বাচন, যেটা আমরা ছাত্র সংসদ নির্বাচনগুলোর মধ্য দিয়ে প্রমাণ পেয়েছি। কিন্তু ছাত্র সংসদ নির্বাচনগুলোতে কি হয়েছে, সবাই ভেবেছে যে ছাত্রলীগ ছাড়া যদি নির্বাচন হয় স্টুডেন্টরা বুঝি ভোট দিবে না, অথচ প্রত্যেকটা নির্বাচনে ভোটার টার্ন আউট কিন্তু অনেক বেশি ছিল। অনেক বেশি নয়, আমি বলবো যে অতীতে কোনো ছাত্র সংসদ, বিশ্ববিদ্যালয়ে কোনো ছাত্র সংসদ নির্বাচনে এত ভোট পড়েনি। বিশেষ করে আমি ডাকসু 2টো নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ হয়েছিল, সেখানে ধারে কাছে ছিল, অনেক কম ছিল ভোটারদের। তাহলে দেখেন এই যে প্রমাণ, এটা হলো প্রমাণ। কারণ হলো বাংলাদেশের রাজনীতি বদলে গেছে, বাংলাদেশের মানুষের মানসিকতা বদলে গেছে। এই যে গণমানুষের কাছে তৃণমূলে গ্রামে গ্রামে একটা বিপ্লব পৌঁছে গেছে।
সুতরাং এই নির্বাচনটা কিন্তু নর্মাল নির্বাচনের মতো চিন্তা করলে হবে না। এই নির্বাচন রাজনীতি বদলের নির্বাচন, এই নির্বাচন চাঁদাবাজির বিপরীতে একটা সুস্থ রাজনীতি নির্মাণের নির্বাচন। রাজনৈতিক দলগুলো যদি এই ব্যাপারটা বুঝতে না পারে তাহলে তাদেরকে কিন্তু সাফার করতে হবে লং রানে। এইটা হলো প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হলো জনগণ কি ভাবছে এটা বুঝতে হবে। কমনলি মাস পিপল কি ভাবছে, আপনি দেখেন আওয়ামী লীগ মিছিল করছে, জনগণ তাদেরকে দৌড়ানো দিয়ে পুলিশের কাছে ধরিয়ে দিচ্ছে। কাউকে তো বলতে হচ্ছে না, কোনো রাজনৈতিক দলকে কর্মসূচি দিতে হচ্ছে না। এই জায়গাগুলোকে বুঝতে হবে, এইটাকে রিড করতে পারতে হবে। সুতরাং এই সিচুয়েশনকে যদি রিড করতে পারা যায় তাহলে রাজনৈতিক দলগুলো বুঝতে পারবে যে তারা যেই ভোটের কথা চিন্তা করছে বা যেই চিন্তা ভাবনা করছেন, এই চিন্তা দিয়ে এই নির্বাচনকে পার করা যাবে না। এই চিন্তার বিপরীতে দাঁড়িয়ে রাজনীতিকে পরিবর্তন করে বাংলাদেশে ফেসিবাদকে এবং এই ফেসিবাদের সাথে সম্পৃক্ত যারা তাদেরকে যে মানুষজন রিজেক্ট করে দিয়েছে, এই রাজনীতিটা বুঝতে হবে। এলাইন ওয়াজ খান, আলী হাসান জুনায়েদ জাতীয় পার্টির কথা বলছিলেন। আমরা জানি ফেসিস্টের দূষর জাতীয় পার্টিকে নির্বাচনে আনার জন্য একটি মহল কিন্তু তৎপর রয়েছে। ভারতের অনুগত এই দলটিকে কেউ কেউ সংসদে প্রধান বিরোধী দলও বানাতে চায়। সেই পুরনো পদ্ধতি, কোন দল প্রধান বিরোধী দল হবে সেটি যেমন হাসিনা ঠিক করতেন, এখনও কিন্তু সেই অপচেষ্টা থেমে নেই। আসলে এর মাধ্যমে আওয়ামী লীগকে পুনর্বাসন যে চেষ্টা সেটি কিন্তু আমরা সবাই বুঝি। তবে এতে সাহস পায় জাতীয় পার্টি, তার একটা স্পেস তৈরি হয় যখন এই ধরনের তৎপরতা থাকে। এ কারণেই আওয়ামী লীগ ও চাপাকে বাইরে রেখে নির্বাচন দেশ ধ্বংসের ষড়যন্ত্র, এই ধরনের কথা বলার সাহস পান জিএম কাদের। 14 এক দফা নির্বাচন, 18 রাতের ভোট, 24 আমিডামি নির্বাচনে ফেসিস্টের সহযোগী হিসাবে জিএম কাদের তখন কোথায় ছিলেন আমরা সেটা জানি। এবং তারা আজকে এই ধরনের কথা বলার সাহস পান যে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে নির্বাচনের বাইরে রাখলে সেটা দেশ বিরোধী ষড়যন্ত্র হবে। এলাইন ওয়াজ খান, এই যে তৎপরতাটা কিছুটা ইঙ্গিত দিয়েছেন আলী হাসান জুনায়েদ, এসব কারণে কি নির্বাচনের সংশয়? এগুলি নিয়ে নির্বাচনের সংশয় আমি দেখি না, কারণ এই সব দল এই ধরনের দাবি করতে পারে, এই ধরনের কথা বলতে পারে। সাহস পায় ইতিমধ্যে তাদের সাহসের জায়গা আছে। সাহসের জায়গাটা হলো যেখান থেকে তারা পরামর্শ নিয়ে বারবার ইলেকশনে আসে, তাদের সাহসের জায়গা। এবং আপনারা অতীতে দেখেছেন যে জিএম কাদের সাহেব ইন্ডিয়াতে গিয়েছেন এবং এখানে এসে লোকজনকে বলতে চান নাই। সাংবাদিকদের উনি বলেছিলেন যে কি আলাপ হয়েছে তাদের অনুমতি ছাড়া বলতে পারবো না। এই ধরনের আনুগত্য নেই। আমরা আগেই বলেছি যে তাদের অনুগত লোকের অভাব নেই এবং সর্বক্ষেত্রে সেটা আছে। সেটা কি বলে সমস্ত পেশা এবং রাজনৈতিক শক্তির মধ্যে সেটা আছে। তারা এই দাবিগুলি করবে। ইতিমধ্যে আমার তো বলা হয়েছে আদালত থেকেও যে কিংবা সরকার থেকে যারা যারা মানে অভিযোগ আছে যাদের বিরুদ্ধে, যারা পালিয়ে গেছে তাদের নির্বাচনে অংশগ্রহণের সামান্যতম সুযোগ নেই। আর জিএম কাদের সাহেব এরা যেহেতু একটা পার্টি, একটা দল বহু বছর ধরে নির্বাচন করছে, একটা পাতানো নির্বাচন বিরোধী দল হিসেবে কাজ করেছে, সুতরাং বর্তমান বিপ্লবের পরে একটা পার্টি অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি। সুতরাং তাদের একটা মরিয়া চেষ্টা থাকতে পারে। এই মরিয়া চেষ্টা থাকার মানে অর্থ যে তারা অর্থবহভাবে আমার সমাজের মেইন স্ট্রিমের মধ্যে চলে আসছে তা কিন্তু বোঝায় না। তারা কিন্তু এখনও বিচ্ছিন্ন হয়ে আছে। কারণ এই গণ অভ্যুত্থানের মধ্যে জাতীয় পার্টি, সত্যিকার অর্থে জাতীয় পার্টি কিন্তু জাতীয় পার্টির কৃত্রিম পার্টি ছিল। এই পার্টি তো একটা কৃত্রিম পার্টি এবং যে পার্টিটা ভারতের সাথে যোগাযোগ করে ইন্ডিয়ার এই আওয়ামী লীগের সাথে নেগোসিয়েশন করে যে পার্টিটা একদিন টিকে আছে। আদারওয়াইজ এটা কিন্তু ওই মানে 90-এর পরেই থাকার কথা ছিল। কেউ কেউ বলেন যে আওয়ামী লীগ ছিল কায়া আর জাতীয় পার্টির ছায়া। কায়া যখন চলে গেছে জাতীয় পার্টির কি হবে? আপনি একটা জিনিস লক্ষ্য করবেন যে জেনারেল এরশাদ উনি যখন সেনাবাহিনীতে ছিলেন, ওনাকে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান তিনি তাকে স্যান্ডার্সে পাঠাতে চেয়েছিলেন, কিন্তু তিনি ওই স্যান্ডার্সের সুযোগ না নিয়ে তিনি কিন্তু দেরাদুনে গিয়েছিলেন। আপনি এটা মনে রাখতে হবে কিন্তু। সুতরাং এই লোকটাকে ক্ষমতায় আনাই হয়েছিল আওয়ামী লীগকে প্রতিষ্ঠা করার জন্য। এবং বাংলাদেশে 2জন জেনারেল ক্ষমতায় আসছে, তাদের মূল লক্ষ্য ছিল আওয়ামী লীগকে এস্টাবলিশ করা। তার মধ্যে জেনারেল এরশাদ আর একটা জেনারেল মঈন, 2জনের কাজ ছিল যে আওয়ামী লীগকে দেশে করা। আর জাতীয় পার্টিকে বিরোধী দল করার এটা হলো একটা পাতানো রাজনীতির না, নীলনকশার রাজনীতির অংশ হয়ে আসছে অনেকদিন ধরে। এবার তো সেই নীলনকশার রাজনীতি হওয়ার কোনোই নাই, কারণ একটা স্বতঃস্ফূর্ত রাজনৈতিক প্রবাহ এখানে তৈরি হয়ে গেছে। এখানে বিরোধী দল কে আসবে না আসবে এটা তো ওই প্রধানমন্ত্রীর অফিসে কিংবা অন্য কোনো জায়গায় ডিসাইড করার ব্যাপার এখন আর নাই। সুতরাং কিছুদিন আগে কথা উঠেছিল যে এর থেকে আসছে যে বিএনপি
তাদের সাথে আলোচনা করেছে, তাকে বিরোধী দল করবে, জি। এটা তো সম্ভব নয়, যা চাইলেও সম্ভব না। কারণ এখানে যদি অবাধ নিরপেক্ষ একটা গণতন্ত্র, একটা নির্বাচন চাই, সেখানে নির্বাচন ডিসাইড করবে, পাবলিক ডিসাইড করবে। জি। যে জায়গাটা মূলত এখন আমি দেখতে পাচ্ছি যে পুরানো দলগুলি যে জায়গায় শঙ্কার মধ্যে রয়ে গেছে এবং এই শঙ্কার থেকে তারা নানা রকম কথা বলছে, সেটা হলো যে গত 17 বছরে যে আমাদের যে 35% যে নতুন ভোটার যারা, তারা কোন দিকে যাবে এ ব্যাপারে এই দলগুলি, পুরানো দলগুলি কিন্তু নিশ্চিত না। এই জায়গায় তাদের একটা শঙ্কা আছে, যার ফলে এই দলগুলির মধ্যে এক ধরনের অস্থিরতা লক্ষ্য করা যাচ্ছে। কারণ এই তরুণরা 15 বছর 17 বছর ভোট দেয় না, তারা ভোট দিবে এবং তারা তাদের ভোটের টার্ন আউটটা হবে ধরেন যে 90%, 10% নানা কারণ হবে না। কারণ এই ভোট দেওয়ার যে আনন্দটা তারা নিতে চায়, এইটা ডিসাইড করবে আগামীতে কে সরকারে যাবে, কে বিরোধী দলে থাকবে। রাইট। জিএম কাদের খুব ঔদ্ধত্য দেখিয়েছে। বৃহস্পতিবার যে বক্তব্যটা রেখেছেন সেখানে কিন্তু এমন একটা কথা বলেছেন যেটা মারাত্মক। তিনি কি করে এটা বলার সাহস পান, যারা আমাদের ফেসিস্টের দোসর বলে তারাই মূলত ফেসিস্ট। অনেকেই বলছেন যে ফেসিস্ট বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে অনৈক্য চরম বিরোধের সুযোগ নিচ্ছে ফেসিস্টের দোসররা এবং জাতীয় পার্টি তার একটি। কি বলবেন? তা তো অবশ্যই রাজনৈতিক দলগুলো এ ব্যাপারে তার স্ট্রং কমিটমেন্ট এবং যে আলোচনাটা, সেই আলোচনাটা আমরা দেখছি না। রাজনৈতিক দলগুলো তো আমি মনে করি বিএনপি, জামাত সহ সমস্ত রাজনৈতিক ফেসিবাদ বিরোধী রাজনৈতিক পক্ষগুলো গত 15-16 বছর যে জুলুম নির্যাতনের মধ্য দিয়ে, যে হামলা, যে মামলা, গুম খুন এর মধ্য দিয়ে গিয়েছে, তারপরেও তাদের যেভাবে প্রতিক্রিয়া দেখানো উচিত সেই প্রতিক্রিয়াটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। এই জায়গায় কিন্তু সন্দেহ অবস্থা থেকে মনে হয় সব তারা ভুলে গেছে। অবস্থা দেখে তাই মনে হয় যে তারা বোধহয় ভুলে গেছেন যে কি পরিমাণ জনশক্তিকে, কর্মীকে, তৃণমূলের সমর্থকদেরকে বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, গুম করা হয়েছে, খুন করা হয়েছে, মামলা দেওয়া হয়েছে, হামলা করা হয়েছে, বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে। হেন নির্যাতন নাই যে নির্যাতন করা হয় নাই। নেতৃবৃন্দরাও তো জেলে ছিলেন, বারবার জেলে গিয়েছেন, মামলা খেয়েছেন, মিথ্যা মামলা খেয়েছেন। এই সমস্ত অভিজ্ঞতাগুলো তো মনে রাখতে হবে। তারপর জাতীয় পার্টি আজকে যেই সুরে কথা বলছে, তার ব্যাকআপটা কে, এটা আমাদের জানতে হবে যে ব্যাকআপটাকে কোথা থেকে সে এই শক্তিটা পাচ্ছে, যে যার ফলে সে বলতে পারে যে যারা জাতীয় পার্টিকে ফ্যাসিস্টের দোসর বলে তারা হলো গিয়া ফ্যাসিস্ট। জাতীয় পার্টি কি করেছে আমরা তো জানি, বাংলাদেশের মানুষজন তো জানে যে জাতীয় পার্টি কি করেছে। জাতীয় পার্টি এই বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা ধ্বংসের মূল কারিগরদের একজন। জাতীয় পার্টি দিল্লির এক্সটেনশন ছাড়া আর কিচ্ছু না। বাংলাদেশে দিল্লির এজেন্ডাবাহী একটা এক্সটেন্ডেড লাঠিয়াল বাহিনী জাতীয় পার্টি আর আওয়ামী লীগ, এরা মূলত বাংলাদেশে ইন্ডিয়ার এজেন্ডা বহন করে। সো সেই জাতীয় পার্টি যখন এই কথা বলে তখন আসলে আমাদেরকে লজ্জাই পেতে হয়। এবং এই যে 24 জুলাই আগস্টে এত শত শহীদের যে আত্মত্যাগ, এই আত্মত্যাগের ফলে আমরা যে রাষ্ট্র চেয়েছি সেই রাষ্ট্রে কোনো ফেসিবাদী শক্তিকে আমরা এইরকম অবস্থায় দেখতে পাবো বা তারা এইভাবে কথা বলবে, এই রাষ্ট্র তো আমরা চাই নাই। সুতরাং আমরা মনে করি যে প্রথমত তাদের যে অপকর্মগুলো আছে সেই অপকর্মগুলোর জন্য তাদেরকে সুষ্ঠু ন্যায় বিচারের জবাবদিহিতার মুখোমুখি হইতে হবে। সেই বিচারের মুখোমুখি হওয়ার প্রশ্নে আমরা রাজনৈতিক দলগুলোর সিরিয়াস কমিটমেন্ট চাই, সিরিয়াস কথাবার্তা চাই, তাদের ডায়ালগ চাই এবং তাদের স্পষ্ট প্রতিক্রিয়া আমরা দেখতে চাই। নয়তো কিন্তু সন্দেহ তৈরি হবে। কারণ আওয়ামী লীগের ভোট পাওয়ার প্রশ্ন কিংবা জাতীয় পার্টির ভোট পাওয়ার প্রশ্নে পড়ে তারা যদি গণ অভ্যুত্থানকে ভুলে যায়, তাহলে তাদেরকে মনে রাখতে হবে যে এই গণ অভ্যুত্থানের তরুণরা কিন্তু হাসিনাকে ভয় পায় নাই। এবং হাসিনা যে পরিমাণ দানব হয়ে উঠছিল, যে রাষ্ট্র ব্যবস্থা বানাইছিল, সেই রাষ্ট্র ব্যবস্থায় রাজনৈতিক দলগুলো কিন্তু একেবারে মানে এমন অবস্থায় পড়েছে যে সে নিজ ব্যানারে আন্দোলন করতে পারে নাই। রাজনৈতিক দলগুলো এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কিন্তু এই আন্দোলনটা সংগঠিত হয়েছে, নিজ ব্যানারে কিন্তু করতে পারে না। এবং পরবর্তীতে কিন্তু রাজনৈতিক দলগুলো বলেছে এটা তাদের কৌশলের অংশ। রিয়ালিটি তো তাই। সুতরাং সেই রিয়ালিটিটা ওনাদের আন্ডারস্ট্যান্ড করতে হবে যে কোন সিচুয়েশনে গিয়েছে। একই সাথে বুঝতে হবে, আপনি প্রথমে প্রশ্ন করছিলেন, এই যে গভর্নমেন্ট, এই গভর্নমেন্ট জুলাইয়ের ম্যান্ডেটের উপর দাঁড়ানো, এই গভর্নমেন্ট কোনো নির্বাচনে আসে নাই, এই গভর্নমেন্ট কোনো নর্মাল প্রক্রিয়ায় আসে নাই। এই গভর্নমেন্ট আসছে গণমানুষের আত্মত্যাগের ফলে, ওই ম্যান্ডেটে তার শক্তি অন্যরকম, সেই শক্তিটাকে বুঝতে হবে, তার শক্তি অনেক বেশি, এটা বিপ্লবী শক্তি। সুতরাং এই জায়গাটাকে আন্ডারস্ট্যান্ড করতে হবে, রিড করতে হবে, বিপ্লবী শক্তিকে রিড করতে হবে। যে কোনো বিপ্লবের পর, বিপ্লবের অর্থই কি,
এই ধরনের গণজাগরণের অর্থই হলো পুরানা ব্যবস্থাকে ভেঙে দিতে হবে, একটা নতুন ব্যবস্থা তৈরি করতে হবে। আমরা তো সেই কথাই বলেছিলাম এক দফার মধ্য দিয়ে যে আমাদের ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার বিলোপ করতে হবে। সুতরাং ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার বিলোপ যদি করতে হয় তাহলে এই সিস্টেমের সাথে যারা সম্পৃক্ত তাদের প্রত্যেককে বিচারের মুখোমুখি করতে হবে। আমরা কিন্তু মানে তাদেরকে শাহবাগের মতো করে বলছি না ফাঁসি দেন, আমরা বলছি তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে, তাদের ন্যায় বিচারের মুখোমুখি আমরা চাই। তারা দিল্লিতে পালিয়ে থাকবেন আর ওইখান থেকে বসে ষড়যন্ত্র করবেন, এই দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করবেন, আবার আমাদেরকে গণতন্ত্র ইনক্লুসিভনেস শেখানো হবে যে তাদেরকে নিয়ে নির্বাচন করতে হবে। এটা খুবই বিস্ময়কর এবং এটা মেনে নেওয়ার মতো কোনো সুযোগ একটা নেই। বিষয় আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন, সেটা হলো যে অনেক রাজনীতিবিদদের কথাবার্তা আচরণে মনে হয় যে এটা একটা রেজিম চেঞ্জ। বিষয়টা তো তা নয়, একটা পাটাতন পরিবর্তন হয়ে গেছে সব জায়গাতেই। এই তরুণদের যেটা এলাইন নওয়াজ খান বলছিলেন, তরুণরা বদলে গেছে, জেনজির কথা যেটা আমরা বলি, কিন্তু তাদের চিন্তা কিন্তু জাস্ট একটা রেজিম চেঞ্জ। হাসিনা ক্ষমতা ছিল না, মাঝখানে প্রফেসর অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে, এখন আবার ক্ষমতায় আসবো, দেশ আগের মতোই চলবে। এই ধরনের যে মানসিকতা, এটা থেকে বেরিয়ে আসার উপায়টা কি? এটা থেকে বেরোয় আসার উপায় তো হলো যে ওনারা নিজেরাই তো ভিক্টিমাইজ হয়েছে। এই যে ভিক্টিমাইজ হয়েছেন এটা স্মরণ করা, এই যে বাংলাদেশের সমস্ত ব্যবস্থা যে নষ্ট হয়ে গেছে, নির্বাচন নাই, পুলিশ বাহিনী নাই, প্রত্যেকটা ইনস্টিটিউশনকে ডেস্ট্রয় করা হয়েছে। তো এই ইনস্টিটিউশন ডেস্ট্রয় করার জন্য আমরা সাফার করতেছি না, প্রত্যেকটা ইনস্টিটিউশনকে তো আমাদের রিভিল করতে হচ্ছে। তো এই যে সাফার করতেছি, এই সাফার করাটা তো রাজনৈতিক দলগুলোকে বুঝতে হবে যে কি কারণে জুলাই আগস্টে মানুষজন জীবন দিতে রাজি হলো হেলিকপ্টারের নিচে বা র্যাব পুলিশের গুলিতে, গুলির সামনে বুক পেতে দেয়। এটা কোনো সাধারণ ঘটনা না যে যে কেউ এসে গুলির সামনে বুক পেতে দিচ্ছে, খুব নর্মাল ঘটনায়। বিএনপিকে মনে রাখতে হবে ইলিয়াস আলী গুম হয়েছে, জামাতকে মনে রাখতে হবে যে আমান আজমি ব্যারিস্টার আরমান গুম হয়েছেন, আমার মাইকেল চাকমা গুম হয়েছেন, এই যে বাংলাদেশের নাগরিকেরা গুম হয়েছেন। প্রত্যেকটা এই যে স্মৃতি, এই স্মৃতিগুলো তো মনে রাখতে হবে। তারপরে আপনাকে এই কমিটমেন্টে পৌঁছাতে হবে যে কোনোভাবে এই রাষ্ট্রকে আর পুরনো রূপে ফিরতে দেওয়া যাবে না। গণ অভ্যুত্থানের ফলে এই আকাঙ্ক্ষাই কিন্তু মাঠে ময়দানে আছে। কোনো দল যদি এই কমিটমেন্ট বুঝতে না পারে, এই আন্ডারস্ট্যান্ড করতে না পারে, আমি নিশ্চিত বাংলাদেশে সেই দলের রাজনীতিও শেষ হয়ে যাবে। প্রিয় দর্শক, আমরা এখন একটি বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। ফ্যাসিবাদের দিনলিপি, গবেষণা ও উপস্থাপনা সাইদ খান, প্রযোজনা আফরোজা সুলতানা ও মামুন মাহমুদ। দেখবেন প্রতি রবি থেকে বৃহস্পতিবার সন্ধ্যা 7টায়। আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন এলাইন নওয়াজ খান, সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট, রয়েছেন আপ বাংলাদেশের আহ্বায়ক আলী আহসান জুনায়েদ। গত দুদিন ধরে রাজনীতিতে অন্যতম আলোচনার বিষয় জামাতের ক্ষমা চাওয়া। গত বুধবার নিউ ইয়র্কের এক অনুষ্ঠানে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন 47 থেকে শুরু করে 2025 সালের আজ 22 অক্টোবর রাত 8:11 উনি ওই সময় ভাষণটা দিচ্ছেন, এই কারণে উল্লেখ করেছেন। আমি আবার পড়ছি, 47 থেকে শুরু করে 2025 সালের আজ 22 অক্টোবর রাত 8:11 পর্যন্ত আমাদের দ্বারা যে যেখানে যত কষ্ট পেয়েছেন আমরা বিনা শর্তে তাদের কাছে মাপ চাই। এটা গোটা জাতি হলেও চাই, ব্যক্তি হলেও চাই, কোনো অসুবিধা নেই। জামাতের আমির আরও বলছেন যে এই কিছুদিন আগে এটিএম আজহারুল ইসলাম যখন জেল থেকে বের হলেন তখন আমি বলেছি শুধু এখন তো নয়, 47 সাল থেকে শুরু করে জামাতে ইসলামের দ্বারা যদি কেউ কষ্ট পান, কারো যদি কোনো ক্ষতি হয়ে থাকে, আমি সব ব্যক্তি ও সংগঠনের পক্ষে নিঃশর্তে আপনাদের কাছে ক্ষমা চাই, আপনারা আমাদের ক্ষমা করে দেবেন। এলাইন নওয়াজ খান, এই ক্ষমা চাওয়াতে জামাতের লাভ লোকসানের হিসাবটা কেমন দাঁড়াবে বা দাঁড়ালো? আমাদের দেশের বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকেই কিন্তু জামাত যখন রাজনৈতিক দল হিসেবে আবির্ভূত হলো, কিংবা তার আগে থেকেই আমাদের পলিটিশিয়ানরা বলে আসছিলেন যে তার 71 সালে ভূমিকার জন্য জামাতকে ক্ষমা চেতে হবে। শুধু তাই না, একই সঙ্গে পাকিস্তান প্রসঙ্গ যখন আসে, পাকিস্তানের সাথে যখন সম্পর্ক উন্নয়নের বিষয়টা আসে, তখনও আমাদের সবাই বলে থাকেন যে পাকিস্তানকে
ক্ষমা চেতে হবে তার নৃশংসতার জন্যে। কিন্তু পাকিস্তান বারবার দুঃখ প্রকাশ করে আসছে এবং জামাতও অনেক দিন ধরে তার অতীত ঘটনার জন্য 71 ঘটনার জন্য দুঃখ প্রকাশ করছে। এই প্রথম জুলাই বিপ্লবের পরে তারা খুব ক্যাটেগরিক্যালি ক্ষমা, জনগণের কাছে ক্ষমা ছিল। আমি মনে করি যে এটা খুবই একটা পজিটিভ। তার রাজনীতিতে যে জামাতের রাজনীতিতে একটা পরিবর্তন আসছে, তারা যে আগের মতো করে একদম মানে নিজেকে ভিতরে গুটিয়ে রাখার মতন একটা রেজিমেন্টাল পার্টি হিসাবে যেসব ভাবে চলতো, তার থেকে অনেক বেশি বেরিয়ে এসে একটা গণতান্ত্রিক চিন্তার মধ্যে আসছে। আমি সবসময় বলে থাকি যে যারা জামাত সম্পর্কে যেমন ইসলামী দল, মৌলবাদ ইত্যাদি নানা কথা নানাভাবে প্রচারিত হচ্ছে, আমি মনে করে থাকি, সবসময় বলেও থাকি, যারা এইসব চিন্তা ভাবনার দল আছে, যেটা ইসলামিক দল, তাদেরকে যত বেশি মানে সাংবিধানিক রাজনীতির মধ্যে রাখা যায় তত কিন্তু দেশের মঙ্গল। এবং জামাত সাংবিধানিক রাজনীতিতে আছেন, তবুও তার অতীত নিয়ে ঘাটাঘাটি হয়। তারপরে আজকে ক্ষমা চাওয়ার পরে জামাত কিন্তু নতুনভাবে সে নিজেকে এদেশের জনগণের কাছে উপস্থাপন করেছে। এবং আমার মনে হয় এদেশের লোকেরা কিন্তু সাংঘাতিকভাবে কী বলে ক্ষমাশীল। কারণ এত দ্রুত ক্ষমাশীল যে সব থেকে নিষ্ঠুর মানুষটাকেও 6 মাস 1 বছরের মধ্যে ক্ষমা করে দেয় এই দেশের লোক। এবং যেটা যখন এখন আমাদের অনেকের মধ্যে দেখছি যে সেরকম আছে। সুতরাং এটা জামাতের একটা বড় ধরনের রাজনৈতিক পদক্ষেপ বা পরিবর্তন, এবং এটা পজিটিভ একটা চিন্তা করা যেতে পারে। এবং আগামী নির্বাচনের আগে তার এই ক্ষমা চাওয়াটা হয়তো জনগণের মধ্যে যথেষ্ট প্রভাব ফেলতে পারে। এখন 71-এর ভূমিকা নিয়ে জামাত সবসময় টার্গেট থাকে, এবং আপনি লক্ষ্য করেছেন এখন নির্বাচনী রাজনীতিতে প্রতিপক্ষ জামাতকে আক্রমণ করবে, এটাই স্বাভাবিক। এবং জামাতের আক্রমণের মূল এজেন্ডা কিন্তু 71-এ তাদের ভূমিকা নিয়ে। সাধারণত এবং আপনি লক্ষ্য করেছেন এই কারণে কেউ এমন কথাবার্তা বলেছেন যে জামাতকে নিষিদ্ধ করে দেওয়া হোক, আবার এরকম মানে কথাবার্তা বলেছেন। রাজনৈতিক অঙ্গনে প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য এই ধরনের কথা বলে থাকে। কিন্তু আমার প্রশ্নটা হলো, এখন কি 71-এর ভূমিকা নিয়ে জামাতের সমালোচনা কমবে? না, কমবে না, কিছু লোক করবেই। আরেকটা হলো যে জামাত বহু বছর ধরে বা স্বাধীনতার পর থেকে কতগুলি দিবসে জামাত খুব সংকুচিত থাকতো। তার মধ্যে একটা হলো 16ই ডিসেম্বর, 26শে মার্চ, এবং কতগুলি জায়গা আছে যখন তারিখ আছে যখন জামাত নিজেদেরকে খুব কনজারভেটিভ একটা জায়গায় নিয়ে যায়, মানে উচ্ছ্বসিতভাবে প্রোগ্রাম করে, কিন্তু উচ্ছ্বসিতভাবে করার মতন জায়গায় থাকে না। আমি মনে করি যে এই ক্ষমা চাওয়ার মধ্য দিয়ে কিছু লোক সবসময় সমালোচনা করবে, সেটা করতে থাকবে, কিন্তু আমি মনে করি যে অধিকাংশ লোকের মধ্যে জামাতের এই ক্ষমা চাওয়ার ব্যাপারটা একটা গ্রহণযোগ্য পর্যায়ে চলে যাবে। আলী হাসান জুনায়েদ, জামাতের ক্ষমা চাওয়ার বিষয়টি আপনি কিভাবে দেখছেন? বিষয়টি অবশ্যই ইতিবাচক। কারণ হলো যে বাংলাদেশের মানুষ 71-এর ফলে যে আমরা স্বাধীনতা অর্জন করেছি তাকে দিয়ে আওয়ামী যে রাজনীতি, বিভাজনের রাজনীতি, এই রাজনীতিটা আর মানুষ গ্রহণ করতেছে না। কারণ হলো আওয়ামী লীগ তার প্রতিপক্ষ হলেই যাকে তাকে স্বাধীনতা বিরোধী ট্যাগ দিয়ে তার উপর নির্যাতন করাকে জায়েজ করত। এই যে রাজনীতি, এই রাজনীতিটা আর মানুষ চাচ্ছে না। মানুষ সামনের দিকে তাকাতে চাচ্ছে, মানুষ সামনের দিকের প্ল্যান পলিসি শুনতে চাচ্ছে। সুতরাং এই যে জায়গা, জামাত যে এটাকে অ্যাড্রেস করলো এবং জামাত যে এই ব্যাপারে তার ভূমিকাকে যাই ঘটুক তার জন্য ক্ষমা ছিল, এটা আমি মনে করি ইতিবাচক। কিন্তু আরও কিছু প্রশ্ন উদ্ভূত হবে, সেই প্রশ্নগুলোও জামাতকে হ্যান্ডেল করতে হবে। এবং সমালোচনা তো অবশ্যই থাকবে, পাশাপাশি তাকে তার ভূমিকার জায়গায় অনেকগুলো প্রশ্ন ডিল করতে হবে, যেখানে অনেক কিছু স্পষ্ট করতে হবে। এই জায়গাগুলোতে জামাতকে সামনের দিনে আমি মনে করি যে আরও বড় বড় কোশ্চেন ফেস করতে হবে। কিন্তু জাতি হিসেবে আমি যে এই জায়গাটা দেখি যে বাংলাদেশের মানুষ সামনের দিকে তাকানো শুরু করেছে, দেখতে চায় যে কারা রাষ্ট্র এবং রাজনীতি বিনির্মাণে সবচেয়ে এগিয়ে থাকবে এবং কারা রাষ্ট্রের সংস্কার প্রক্রিয়াকে সামনের দিনে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি কমিটেড। মানুষ কিন্তু এই জিনিসগুলো দেখতেছে, অবজার্ভ করতেছে। রাজনৈতিক দলগুলো যদি এই জায়গায় ভূমিকা পালন করতে পারে যে রাষ্ট্র এবং রাজনীতিকে বিনির্মাণের ক্ষেত্রে, রাষ্ট্র রাজনীতির সংস্কার প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে তাদের কমিটমেন্ট স্পষ্ট করতে পারে, তাহলে কিন্তু তারা জনগণের কাছে প্রিয় হবে। পুরনো আওয়ামী ন্যারেটিভ দিয়ে এটাকে ডিল করা যাবে না, বরং যদি প্রশ্ন করতে হয় রাইট কোশ্চেন থ্রু করতে হবে। 71কে নিয়ে আমি মনে করি জামাতকে যেমন তার ভূমিকা
ভূমিকার জায়গাকে স্পষ্ট করতে হবে এবং সে তার ক্ষমা চাওয়ার মধ্য দিয়ে এইখানে একটা সামনের দিকে তাকানোর সুযোগ করে দিচ্ছে। অন্যান্য দলগুলোকেও এই জায়গাগুলোতে সামনের দিকে তাকানোর পলিসি গ্রহণ করতে হবে। এলাইনাস খান বলছিলেন যে জামাত অনেকটা বদলে যাচ্ছে এবং তারা সাংবিধানিক প্রক্রিয়ার মধ্য দিয়ে রাজনীতি করছে অনেক দিন ধরেই, কিন্তু তাদের বদলটা কিন্তু আমাদের চোখে খুব মানে বড় করে প্রকাশ করছে, মানে খুব মানে গ্রাহ্য হচ্ছে যে তারা বদলে যাচ্ছে। আপনি নিশ্চয় লক্ষ্য করেছেন তাদের এই বদলটা কি যথেষ্ট এই দেশের গণমানুষের রাজনীতি দল হিসাবে গড়ে তোলার ব্যাপারে? জামাত তো প্রথম থেকেই গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছে, কিন্তু গণমানুষের দল কিন্তু গণমানুষের দল এলাইনাস খান বলছিলেন তারা একটা ক্যাডার ভিত্তিক সংগঠন করত, তারা নিজেরা থাকতো, সাধারণ মানুষের সাথে যে মিশে যাওয়াটা আমরা এবারে লক্ষ্য করছি। হ্যাঁ, জামাতকে যেই প্রবলেমটা ফেস করতে হবে, আমি মনে করি যে জামাত বদলেছে এই জায়গা থেকে। দেখেন যে জামাত এই প্রথম 1 আর 2 এর মধ্যে আছে। জামাত আর কখনোই 1 আর 2 এর মধ্যে ছিল না। অর্থাৎ সে হয় সরকারে যাবে নয় বিরোধী দলে থাকবে, এরকম একটা পোলারাইজেশন কিন্তু এখন স্পষ্ট, জাতির সামনে স্পষ্ট। সুতরাং জামাত এখন পাওয়ারের অনেক বড় স্টেক হোল্ডার, ক্ষমতার অনেক বড় স্টেক হোল্ডার। স্বাভাবিকভাবেই তাকে বদলাতে হবে, গণমানুষের রাজনীতি করতে হবে, গণমানুষের সাথে মিশতে হবে। সুতরাং জামাত এই জায়গায় অনেকটা বদলেছে। জামাতকে যেই জায়গাগুলোকে রিথিঙ্ক করতে হবে বলে আমি মনে করি সেটা হলো যে তার ইন্টারনাল স্ট্রাকচার এটাকে কিভাবে অ্যাকোমোডেট করবে। এই যে গণমানুষের সম্পৃক্ততার ফলে তাকে তৃণমূল থেকে শুরু করে কেন্দ্রীয় পর্যায় পর্যন্ত নানা শ্রেণী পেশার বৈচিত্র্যের মানুষকে যেভাবে করে এঙ্গেজ করা লাগবে, সেই এঙ্গেজমেন্ট পলিসি তার কী হবে এবং সেটাকে সে কিভাবে ডিল করবে, এই ব্যাপারটা আমার মনে হয় যে সামনের দিনে গেলে স্পষ্ট হবে। এখন যেমন হয়েছে যে জামাতের সমর্থন বেড়েছে, মানুষের জামাতের প্রতি আগ্রহ বেড়েছে, তো এই যে মানুষের আগ্রহ বেড়েছে, সমর্থন বেড়েছে, এই মানুষগুলোকে জামাত কিভাবে অ্যাকোমোডেট করবে তার দলীয় স্ট্রাকচারের মধ্যে, এই জায়গাগুলোকে কিন্তু সামনের দিনে জামাতকে। আপনি দলীয় স্ট্রাকচারের কথা বলছিলেন, জামাতের ব্যাপারে যে জিনিসটা বলা হয় সেটা হলো যে তাদের ক্যাডার ভিত্তিক সংগঠন হওয়ার কারণে সাধারণ মানুষের অংশগ্রহণটা একটু কঠিন হয়ে দাঁড়ায়। তাহলে যদি তারা ক্যাডার ভিত্তিক সংগঠনটাই অনুসরণ করে তাহলে এই সমর্থকদেরকে তাদের কর্মী বানানোটা কঠিন, অবশ্যই কঠিন। এবং যে প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয় এই প্রক্রিয়া সবাই ইন্টারেস্টেড নাও হইতে পারে। সেখানে সিলেবাস আছে, বই পড়তে হয় এবং একটার পর একটা মান উন্নয়ন করতে হয়। সুতরাং এই প্রক্রিয়া সবাই ইন্টারেস্টেড নাও হইতে পারে, দলের নীতি আদর্শের সাথে একমত হয়ে কাজ করতে পারে। কিন্তু এই যে সমর্থক পর্যায়ের বিভিন্ন পর্যায়ের মানুষজন যোগ্যতা থাকা সত্ত্বেও দেখা গেল যে ওই ইন্টারনাল স্ট্রাকচারে ঢুকতে পারলো না, তাদেরকে কিভাবে অ্যাকোমোডেট করা হবে, এইটা কিন্তু একটা বড় কোশ্চেন। এই কোশ্চেনটাকে তাকে ডিল করতে হবে। এই কোশ্চেনটা ডিল করবে জামাত মনে হয়? আমার তো মনে হয় যে জামাত ইতিবাচকভাবে অগ্রসর হচ্ছে এবং সে এই যে পরিমাণ হিউজ সাপোর্ট পেয়েছে তাকে চিন্তা করতে মানে বাধ্য হবে সে এই চিন্তাটা করতে। আমরা আগে জানতাম যে মানে জামাতের একদম হার্ড করে লোক না হলে কাউকে এমপি প্রার্থী করতো না, কিন্তু আমরা 2-1 জায়গায় লক্ষ্য করছি 2-1জনকে করেছে। সামনে আমরা এই খবরও রাখছি যে তারা সংখ্যালঘু প্রার্থী করতে পারে। এরকম আমরাও শুনছি যে জামাত এরকম ইনক্লুসিভ একটা প্যানেল করতে চাচ্ছে ন্যাশনাল ইলেকশনের জন্য। তো ন্যাশনাল ইলেকশনে সে সংখ্যালঘু এবং বিভিন্ন সম্প্রদায়ের মধ্য থেকেও ক্যান্ডিডেট দিতে পারে, এটা গুড সাইন। ডেমোক্রেটিক পলিটিক্সের জন্য এটা ভেরি গুড সাইন। আমরা একটা অন্য প্রসঙ্গে যাই। এলাইনাস খান, গুমের মতো জঘন্য অপরাধের বিচার শুরু হয়েছে। এই বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত বা বিতর্কিত করতে অনেকেই মাঠে নেমে পড়েছেন, কিন্তু সাধারণ মানুষের প্রত্যাশাটা এই গুমের মতো জঘন্য অপরাধের বিচার হোক। আপনার কাছে আমার প্রশ্ন, যারা এটাকে বিতর্কিত করার বা বাধাগ্রস্ত করার চেষ্টা করছেন তাদের মতলবটা কি? তারা হলো ফ্যাসিবাদের সহযোগী। আমরা অনেককে চিনি, জানি যারা সুবিধাভোগী ফ্যাসিবাদের এবং খুব ভালোভাবে। সুতরাং তাদের অনেকেই যে এই বিচার, এইসব ঘটনা যে নিন্দা করবে না কিংবা সমালোচনা করবে না কিংবা বাধাগ্রস্ত করা, আপনাকে ভুলে গেলে চলবে না যে আওয়ামী লীগ 15 বছর ক্ষমতায় ছিল এবং তার সরকার বিভিন্ন প্রতিষ্ঠানে তার প্রচুর লোকজনও থেকেছে, তার সব চলে যায় না, আছে, এবং তারা চাইবে যে এই বিচার বাধাগ্রস্ত হোক। এবং আপনি কল্পনা করতে পারবেন না যে শেখ হাসিনা, যিনি সবসময় মনে করে থাকেন যে তিনি বঙ্গবন্ধুর কন্যা, বাংলাদেশে তার বিচার হবে, বাংলাদেশে তাকে কেউ চোখ রাঙিয়ে কথা বলবে, এরকমটা কখনোই তিনি ভাবেন না। তিনি সত্যিই ভাবতেন এবং সেভাবেই এখনও হয়তো ভাবেন
যে এ দেশটি আমার পিতা স্বাধীন করেছে, এটার মালিকানা আমার, এরকম একটা দৃষ্টিভঙ্গির থেকে তিনি 15 বছর দেশ শাসন করেছেন। এবং সবসময় দেখবেন যে আগামীতে যারা ক্ষমতায় আসবে তাদেরও কিছু এরকম লোক দেখবে, মানে লোক থাকবে যে যারা চমৎকার করে রং বদলে তাদের অনুভূতি আমরা অত ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে তারা, এবং যারা সত্যিকারের যারা ধরেন বিএনপির তে এখন প্রচুর জাতীয়তাবাদী লোক দেখতে পাচ্ছি, এবং যারা কখনোই ধারে কাছে ছিল না এমন সব লোকেরা যখন মানে প্রচণ্ড জোরালো কণ্ঠে তারা জাতীয়তাবাদের কথা বলে, তখন আমি বুঝতে পারি যে না, এরা আগামী দিনের দোসরার জন্য নিজেদেরকে তৈরি করছে। তো সমস্ত ক্ষমতাসীনদের সাথেই একদল দোসর সবসময় থাকে। আপনার হয়তো মনে থাকবে যে আমাদের মিরপুরে একজন এমপি ছিলেন, ওনার নামটা হচ্ছে যে ওই যে খালেক সাহেবের কথা বলছেন? খালেক সাহেব। তো খালেক সাহেবকে সবাই অভিযুক্ত করতো যে উনি দলবদল করেন। তো একবার তিনি বললেন যে আমি সবসময় সরকারি দল করি, সরকার পরিবর্তন করলে আমি কি করব? আমি তো সে সবসময় সরকারি দল করি, সরকারি পরিবর্তন হলে আমার তো কিছু করার নাই। তো এরকম কিছু লোক আছে, এবং এরকম লোক কিছু আসতে ভবিষ্যতে থাকবে। আপনি দেখবেন যে দেশের লোকেদের মধ্যে যে অর্থে আমরা মানে দৃঢ় কমিটমেন্ট প্রত্যাশা করি সেরকম লোকের সংখ্যা কিন্তু আদতে খুব কম। তারপরও আমরা মানে বিশ্বাস করি না জেনেও লোকদেরকে বিশ্বাস করতে হয়, আস্থায় নিতে পারি না বলেও আমাদের আস্থা রাখতে হয়। এরকম একটা জায়গায় এরকম একটা সময় আমরা বাস করছি। সুতরাং ওইগুলি নিয়ে ওই যে কারা কি করলো না করলো ওই নিয়ে এখন ভাবার সময় নাই। তো অনেকে যেটা বলছেন, আমরা যখন বাংলাদেশ সেনাবাহিনীর কথা উচ্চারণ করি তখন কিন্তু সব মানুষের একটা শব্দ ব্যবহার করে এর আগে, সেটা হলো দেশপ্রেমিক সেনাবাহিনী। এর মানে সেনাবাহিনীর প্রতি মানুষের আস্থার কোনো কমতি নেই। যারা ইতিবাচকভাবে চিন্তা করছেন তারা বলছেন যে সেনাবাহিনীর ভিতরে যে এই গুম খুনের মতো যখন অপরাধে যারা জড়িত ছিলেন তাদের যে বিষয়টা হচ্ছে, এটা আসলে সেনাবাহিনীকে কলঙ্ক মুক্ত করার একটা পদক্ষেপ। সেনাবাহিনী আরও মর্যাদাবান হয়ে উঠবে যদি এই বিচারটি ঠিক মতো হয়। আপনার কি মনে হয়? আমার তো এই বিচারটা একটা ঐতিহাসিক ঘটনা। আপনি জানেন যে আমাদের মতন দেশে যেখানে বেশ কয়েকবার আর্মি অভ্যুত্থান ঘটেছে, পাকিস্তানের মতন জায়গায়, আমাদের সাথে পাকিস্তানের পার্থক্য হলো যে পাকিস্তান 47 থেকে সেনাবাহিনী সরকার চালায় এখনো পর্যন্ত। আমাদের এখানে হয় কি যে এইবার 15 বছরে সেনাবাহিনীকে একটা সরকার এমনভাবে চালালো যে তাদেরকে পুরোপুরিভাবে এই সব জঘন্য অপরাধের সঙ্গে তারা যুক্ত করতে পেরেছে। এটা হলো আমাদের আর পাকিস্তানের মধ্যে সেনার মধ্যে পার্থক্য হলো এইটা। কিন্তু এইবার যে ঘটনা ঘটলো এটা অনেকের কল্পনার বাইরেই ছিল। কিন্তু আমি এক্ষেত্রে যে অনেকেই অন্তর্বর্তী সরকারকে দুর্বল সরকার হিসাবে চিহ্নিত করার চেষ্টা করে, এইবার অন্তত এই সরকার এতটাই বলিষ্ঠতা দেখিয়েছে যে মানে এরা কিন্তু রিটায়ার্ড অফিসার না, এরা কিন্তু সার্ভিসে ছিল। এবং আমি মনে করি যে বর্তমান যে সেনা নেতৃত্ব এই আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে তার অঙ্গীকারকে সে দেখিয়েছে। এটা কিন্তু আমি অ্যাপ্রিসিয়েট করি যে দেশের টুটাপাটা ঘটনা, ওই যে গাল কাটা কামাল ইত্যাদির অজুহাতে এরশাদের ক্ষমতা গ্রহণের মতন ঘটনা দেশে আছে। তা সেক্ষেত্রে এত বড় ঘটনা যে এতগুলি লোককে যারা ইন সার্ভিস, যে ব্রিগেডিয়ার জেনারেল থেকে মেজর জেনারেল, তাদেরকে এই আইনের সোপর্দ করা, এটা কিন্তু চারটিখানি ঘটনা। এটার জন্যে নানা রকম উত্তেজনা তৈরি করা হয়েছে, নানা রকম উত্তেজনা মানে কেই বুঝি সেনাবাহিনী রাজপথে নেমে পড়লেন প্রতিবাদে। কিন্তু আমরা দেখলাম যে না, সেনা নেতৃত্ব যারা এখন আছেন তারা কিন্তু আইনের প্রতি তারাই দেখাচ্ছেন, মানে তাদের যে কমিটমেন্টের জায়গাটা তারা দেখাচ্ছে, আইনের প্রতি তারা শ্রদ্ধা জানাচ্ছে, এবং তারা আইনকে বন্ধ করার কোনো ইন্টারফারেন্সের মধ্যে যায় নাই, যেটা পাকিস্তানের মধ্যে জায়গা হইলে কিন্তু দেখা গেল যে টেক ওভার করে ফেলাইছে। এখানে কিন্তু সেটা ঘটে নাই, যদিও আন্তর্জাতিক পরিবেশটা এখন সেরকম না, আমাদের দেশের পরিস্থিতিরও সেরকম না। তরুণরা কারণ হলো যে এবার যে তরুণ যারা, মানে অ্যাকচুয়ালি আমাদের যারা পুরনো রাজনৈতিক নেতা যারা খুব ঐতিহ্যগতভাবে পলিটিক্সের যে ইয়ের মধ্যে আছেন, চলে আসছেন আর কি, মানে একটা কায়েমি স্বার্থের যে বন্ধন এটার মধ্যে চলে আসছেন, তারা কিন্তু এখনো পর্যন্ত এই তরুণদের স্যাক্রিফাইসটাকে ভালো করে রিড করতে পারে নাই, এবং এদের অঙ্গীকারগুলি তারা বুঝতে পারছে না। তারা কিন্তু এনসিপি দেখতেছে,
এরা কিন্তু এনসিপি দেখছে, এনসিপি মানেই হলো এই তরুণ, বিষয়টা কিন্তু তা না। এই তরুণ যাদেরকে আমি জেনজি বলছি, এরা কিন্তু চুপ হয়ে আছে, নীরব হয়ে আছে। যদি তাই হতো তাহলে তো এনসিপি ছাত্র সংগঠন বিশ্ববিদ্যালয় ছাত্র সংগঠন নির্বাচন ভালো করতো, কারণ মানে এরাই না। না না, ওরাই না। এবং ওই মুভমেন্টের সাথে তো নানা শ্রেণী পেশায় কিভাবে আসছে, এটা যারা অর্গানাইজ করছে তারা ভালো করে জানে। জি জি। এবং আমরা তো দেখতে পাচ্ছি যে ছোট 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 এরকম কতগুলি প্রতিষ্ঠান যুক্ত, প্রায় 80টা 90টা। আলী হাসান জুনায়েদ ভালো বলতে পারবে। জুলাই পরবর্তীতে অনেক সংগঠন হয়েছে এবং প্রত্যেকটা স্পট বেসড সংগঠন হয়েছে, প্রায় শতাধিক সংগঠন আছে। আমরা তো লোকেরা কিন্তু মোটা দাগে বিচার করছে এনসিপিকে দিয়ে। এনসিপি মানে আর বুঝি এরা নাই, মানে সব শেষ হয়ে গেছে। এই জুলাই বিপ্লব সম্পৃক্ত লোকগুলি আর নিঃশেষ হয়ে গেছে এর মধ্যে। আসলে তা না। সবাই যে রাজনীতির সাথে, তবে আমি মনে করি যে এখনকার সিচুয়েশনে যে পরিবর্তনটা ঘটেছে, আপনি মনে করবেন সবসময় মনে রাখবেন সময় একটা ফ্যাক্টর। এই সময়ে আপনি কখনোই আর আগের সময়ের সাথে এক করতে পারবেন। 90 গণ আন্দোলন, এই গণ আকাশ পাতাল পার্থক্য নিঃসন্দেহে। সুতরাং আগামীতে আমি মনে করি যে আশাবাদ ব্যক্ত করতে তো অসুবিধা নাই। সারা জীবনই আমরা ওই দেশের কি হলো এই প্রশ্নের মধ্যে আছি। এখনো লোকেরা দেখা হলে বলে যে ভাই দেশের খবর কি, এই দেশের খবর কি, এটা শুনতে শুনতে তো আমাদের বয়স ভাই 70 পার হয়ে 75 হয়ে গেছে। এবং জীবন দুইটা জিনিস আমি দেখলাম যে জন্মের পর থেকে শুনে আসছি রাজনীতিবিদদের মুখ থেকে। একটা হলো যে আমরা ক্রান্তিকাল অতিক্রম করছি, আমাদের এই ক্রান্তিকাল আর কখনো শেষ হয় না। আর একটা হলো দেখা হলেই সেটা অনেক সিনিয়র লোকজনও দেখা হলে ভাই দেশের খবর কি। আবার এটা যখন বলে দেশের খবর কি, তখনও আর বুঝি যে লোকজন আসলে কনফিউজড হয়ে আছে, দেশে কি ঘটতে যাচ্ছে তারা বুঝতে পারছে না। তবে এবার মনে হয় কনফিউশনগুলি যথাসময় ইলেকশনটা হলে কনফিউশনগুলি কেটে যাবে। আমি মনে করি যে যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। আলী হাসান জুনায়েদ, এলাইন আওয়াজ খানের কাছে আমার প্রশ্ন ছিল, যারা এই গুমের ব্যাপারে বা গুমের বিচারের ব্যাপারকে বাধাগ্রস্ত বা বিতর্ক করার চেষ্টা করছে, কারা করছে, উনি কিন্তু স্পষ্ট বলেছেন এরা সবাই ফ্যাসিস্টের দোসর। আপনার কাছে আমার প্রশ্ন যে এই বয়ানটা যারা তৈরি করার চেষ্টা করছে তাদেরকে আমরা চিনি এবং ওনার কথার সত্যতা শতভাগ। এবং উনি একটা বিষয় ইঙ্গিত করেছেন, এই আমাদের এই আলোচনা এই বিষয়টা এইভাবে ঠিক আসেনি, এই প্রথম আমরা দেখলাম যে এলাইন আওয়াজ খান সেটা উঠালেন। সেটা হলো এই তরুণরা শুধু এনসিপি নয়, আরও অনেক তরুণ যারা এই আন্দোলনের সাথে সরাসরি সম্পৃক্ত ছিলেন, তারা বিভিন্ন ব্যানারে বিভিন্ন সংগঠনের নামে বহাল তবিয়তে রয়েছে। এবং আপনি বললেন এদের সংখ্যা অন্তত শতাধিক। এই তরুণরা যারা এখন এটা এর মানে আমরা বলতে পারি যে কোনো ফর্মই হোক না কেন তারা একটা সংগঠিত অবস্থায় রয়েছে, তাই তো? এই বিষয়গুলো আমাদের একটু স্পষ্ট করবেন, কারণ আপনার বাংলাদেশকেও একটা বড় ধরনের সংগঠন বলা হচ্ছে, আপনারা এক ধরনের প্রেসার গ্রুপ হিসেবে কাজ করার চেষ্টা করছেন, সারা দেশে আপনারা কমিটি করছেন, হ্যাঁ, এবং অনেকগুলি কমিটি করে ফেলেছে আমার যতটুকু জানা রয়েছে। এখন আপনারাও, আপনাদের মূল থিমটা হলো যে এই গণ অভ্যুত্থানের যে চেতনাটা ছিল, আকাঙ্ক্ষা, জন আকাঙ্ক্ষা, চেতনা না বলে আমরা জন আকাঙ্ক্ষা বলি, সেটাকে ধারণ করা এবং সেটাকে প্রতিষ্ঠিত করা, এবং এটাকে যারা বাধাগ্রস্ত করবে তাদের বিরুদ্ধে দাঁড়ানো, যারা এটা সহায়ক হবে তাদের পক্ষে দাঁড়ানো। এই তো এই গোটা বিষয়টি আমাদের মানে যদি স্পষ্ট করেন তাহলে আমাদের দর্শকরা উপকৃত হবে। যে প্রথমত দেখেন যে জুলাই পরবর্তী বাংলাদেশে এই তরুণদের জেনারেশন রাজনীতিতে চলে আসছে, যারা কোনো কিছুকে ভয় পায় না, যারা হাসিনাকে বৃদ্ধাঙ্গুলি দেখাইতে পারে, এবং যখন হাসিনা প্রশ্ন তোলে যে বিকল্পকে, যারা স্পষ্ট কণ্ঠে বলতে পারে আমি এই বিকল্প, আমরাই বিকল্প। এই যে সাহস, এই জেনারেশন, এই সাহসের ফলে সে কিন্তু রাজনীতি এবং দেশ নির্মাণের স্বপ্নে চলে আসে। এবং আপনি দেখেন যে গত 1-1.5 বছরে বাংলাদেশের কোনো মানুষ কিন্তু কোথায় খেলাধুলা হচ্ছে এটা নিয়ে ব্যস্ত না, কোথায় টিভি, সিনেমা, নাটক, এন্টারটেনমেন্ট, দে আর নট বিজি উইথ দিস। তারা ব্যস্ত রাষ্ট্রের কি হচ্ছে, স্বরাষ্ট্রমন্ত্রী কি করে, শিক্ষামন্ত্রী কি করে, বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী কি করে, প্রত্যেকের কনসার্ন হলো এইটা নিয়ে। এবং প্রত্যেকে এই জিনিসগুলো অবজার্ভ করতেছে, রাষ্ট্রের আচরণ দেখতেছে। প্রফেসর ইউনূস কি করছেন, রাষ্ট্রের আচরণকে তারা ফলো করছেন।
তার মানে হলো বাংলাদেশের তরুণদের মন মানসিকতা বদলে গেছে, তারা অহেতুক বিষয় নিয়ে ব্যস্ত নয়, রাষ্ট্র এবং রাজনীতি নিয়ে তারা ব্যস্ত, দেশের কি হচ্ছে এই জায়গাগুলোকে তারা দেখছেন। সেই আলোকেই কিন্তু যেহেতু আন্দোলনটা সারা দেশে ছড়িয়ে পড়েছে, প্রত্যেকটা জায়গায় ছোট 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 করে সংগঠন গড়ে উঠেছে। যেমন ধরেন উত্তরাতে সংগঠন গড়ে উঠেছে, যাত্রাবাড়িতে সংগঠন গড়ে উঠেছে, এরকম বিভিন্ন সংগঠন গড়ে উঠেছে। উত্তরাতে জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্স অনেক ভালো কাজ করছে, যাত্রাবাড়িতে জুলাই বিপ্লব পরিষদ ভালো কাজ করছে, এরকম যাত্রাবাড়ি কেন্দ্রিক সংগঠন আছে, সাধারণ আলেম সমাজ কাজ করছে, সোশ্যাল মিডিয়ায় ওরা খুব ভালো কাজ করছে, মানুষকে মনে করিয়ে দিচ্ছে, অনেক ভালো কাজ করছে। তো এই যে বিভিন্ন ধরনের জুলাইয়ের আকাঙ্ক্ষার উপর ভিত্তি করে সংগঠন গড়ে উঠেছে, আমরা এই সমস্ত সংগঠনের সাথে ব্রাদারলি রিলেশনশিপ রাখি। প্রত্যেকটা সংগঠনের সাথে আমাদের একটা ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আছে, যোগাযোগ আছে, যেহেতু আমরা একই সাথে যুদ্ধটা করেছি। এরকম একটা নিপীড়ক রাষ্ট্রের বিরুদ্ধে আমরা একসাথে দাঁড়াইছি, আমাদের কমিটমেন্টের জায়গাটা সেম। তো সেই জায়গা থেকে প্রত্যেকটা সংগঠনের সাথে আমাদের যোগাযোগ আছে, এবং আমরা জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার বিপরীত যেই কাজ করুক আমরা একসাথে কিন্তু সেটার ব্যাপারে প্রতিবাদ গড়ে তুলি এবং মাঠে আন্দোলন গড়ে তুলি। সো এই যে এই রিডিংটা জরুরি, যে বাংলাদেশে পুরো এই জেনারেশনের মধ্যে একটা অভূতপূর্ব ঐক্য হয়েছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য সাধিত না হইতে পারে, কিন্তু আমাদের জেনারেশনের মধ্যে কিন্তু আমরা একজন আরেকজনের প্রতি রেসপেক্টফুল, একজন আরেকজনকে জানি, একজন আরেকজনের বিপদে পাশে দাঁড়াই, একজন আরেকজনকে অন্যায়ের বিপরীতে দাঁড়ানোর জন্যে একজন আরেকজনের সাথে সেই যোগাযোগ করি এবং একসাথে দাঁড়াই। সো এই যে এই জায়গাটা কিন্তু ইন্টারেস্টিং। সো এই রিডিংটা জরুরি। এই জন্যে দেখা যায় কি সারা বাংলাদেশে আমরা তরুণেরা যেখানেই যাই সেখানে কানেক্টেড ফিল করি। সেখানে আমরা পাই যে আমাদের শহীদ আহতদের পরিবারের পাশাপাশি যারা জুলাইয়ে অংশগ্রহণ করেছেন তাদের সাথে আমাদের যোগাযোগ হয়, কথাবার্তা হয়, এবং আমাদের স্টোরি শেয়ারিং হয়, কারণ আমরা একই ধরনের অভিজ্ঞতার মধ্য দিয়ে গিয়েছি গুলির সামনে। তো এই যে জায়গাগুলো রিড করাটা জরুরি। তো এইটা হলো আমি মনে করি যে ইন্টারেস্টিং জায়গা, যেটা রাজনৈতিক দলগুলো এখনো আন্ডারস্ট্যান্ড করতে পারছে না। সো গুম খুন সহ এই ব্যাপারগুলোতে যখন প্রশ্ন আসে, দেখেন জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বলতে আমরা কি বুঝাচ্ছি? জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বলতে আমরা বুঝাচ্ছি যে এই রাষ্ট্র এবং রাজনীতি আর পুরানা নীতিতে চলবে না। রাষ্ট্র এবং রাজনীতির পূর্ণাঙ্গ সংস্কার হইতে হবে, গুম খুন গণহত্যার বিচার হইতে হবে, এবং মানে বিচারের মধ্য দিয়ে আমরা এই প্রশ্নগুলোর নিষ্পত্তি চাই। সুতরাং এই যে পুরো রাষ্ট্র নিপীড়ক হইল, সেখানে ডিজিএফআই এ থাকা বা র্যাবে ডেপুটেশনে থাকা আর্মি অফিসাররা যে এই ধরনের জঘন্য কর্মকাণ্ডে লিপ্ত হলেন, তারা যে বিচারের ঊর্ধ্বে না, এই ব্যাপারটা স্পষ্ট হইতে হবে, যাতে করে আমরা বাংলাদেশ রাষ্ট্রের প্রত্যেকটা প্রতিষ্ঠানকে তাদের গায়ে যে কালিমা লেগেছে আওয়ামী ফেসিবাদের কারণে সেই কালিমা থেকে মুক্ত করতে পারি। এবং এখানে সেনাবাহিনীর প্রশ্ন তো আরও সেন্সিটিভ, কারণ সেনাবাহিনীকে বাংলাদেশের সবাই ভালোবাসে এবং এই প্রতিষ্ঠানকে নিয়ে গর্ব করে। সুতরাং আর্মির জায়গা থেকে আর্মির যে সকল অফিসাররা এই ধরনের জঘন্য কর্মকাণ্ডে যুক্ত ছিল, আর্মি কিন্তু সেখানে গভর্নমেন্টকে হেল্প করছে, এবং আমরা আশা করব যে তারা এই সহযোগিতার ক্ষেত্র আরও বাড়াবেন, যাতে করে বাংলাদেশের জনগণের কনফিডেন্স, বাংলাদেশের জনগণের ভালোবাসা এইটা আর্মির প্রতি আরও বেশি বাড়ে। এবং একই সাথে গুম কমিশন, ট্রাইব্যুনাল, ইন্টারিম সরকার যে দৃঢ়তার সাথে এইটা ডিল করছেন, এই দৃঢ়তা জনগণ পছন্দ করছে, বাংলাদেশের তরুণেরা পছন্দ করছে, বাংলাদেশের তরুণেরা এটার পক্ষে আছে, বিশাল গণসম্মতি এইটার ব্যাপারে আছে, সেই জায়গাটাও কিন্তু আছে। অর্থাৎ কোনো কিছুই আনটাস্ট আর থাকতেছে না, কেউ বিচারের বাইরে গিয়ে সুযোগ পাবেন নানা ম্যানেজমেন্টের মধ্য দিয়ে বিভিন্ন হাত ধরে, এই সুযোগটা কিন্তু আর থাকছে না। সো দ্যাট ইজ দ্য ভেরি ইন্টারেস্টিং পয়েন্ট, যেখানে এসে আমরা সবাই পরিবর্তন হয়ে গেছে। আলী হাসান জুনায়েদ এবং এলাইনাস খান, আপনারা দুজনেই আমাদের দীর্ঘ সময় দিলেন, আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।